নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। রক্তমাখা ছুরি ট্যাংরা দে বাড়ির 3 তলায়, অথচ দেহ পড়ে রয়েছে দোতলায়। খুনিকে হিসেব মেলাচ্ছে পুলিশ। ট্যাংরা দে বাড়িকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। খুনের কারণ নিয়ে প্রশ্ন ছিলই, কে বা কারা ওই বাড়ির 3 সদস্যকে খুন করলেন তাও এখনো স্পষ্ট নয়। খুনি কি 2 ভাই, না বাইরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত, সেই প্রশ্ন উঠছে। যদিও সিসিটিভি ফুটেজে অন্য কাউকে দেখা যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। বাড়ির 3 তলায় পাওয়া গিয়েছে রক্তমাখা ছুরি, কিন্তু 3 জনের দেহ পড়েছিল দোতলায়। সেক্ষেত্রে 3 তলায় ছুরি গেল কি করে? চারিদিকে কেন রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই প্রশ্ন উঠছে। দে বাড়ির 3 তলা থেকে বুধবার একটি কাগজ কাটার ছুরি উদ্ধার করে পুলিশ। তাতে রক্ত মাখা ছিল। রমি দে এবং সুদেষ্ণা দের হাতের শিরা কাটার পরেই ছুরিটি নিয়ে 3 তলায় যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রক্তের নমুনা পরীক্ষা করেছেন তদন্তকারীরা। বাড়ির বিভিন্ন অংশেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিল। রক্ত পাওয়া গিয়েছে দে ভাইদের গাড়িতেও। তবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ছিল প্রণয়, প্রসূন এবং 14 বছরের প্রতীপ। 3 জনই তাতে গুরুতর জখম হয়েছেন। ফলে গাড়িতে রক্ত থাকা স্বাভাবিক। দুর্ঘটনার আগে থেকে গাড়িতে রক্ত ছিল কিনা তা পুলিশ জানার চেষ্টা করছে। বুধবার ট্যাংরার অটলসুর রোডের বাড়ি থেকে উদ্ধার হয় 2 বধূ এবং 1 কিশোরীর দেহ। বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্ট থেকেই স্পষ্ট হয়েছে তাদের 3 জনকেই খুন করা হয়েছে। কিশোরী প্রিয়ম্বদার মৃত্যু হয়েছে খাদ্যে বিষক্রিয়ার ফলে। রমি এবং সুদেষ্ণার হাতের শিরা কাটা হয়েছে তাদের গলাও। চিকিৎসকেরা জানিয়েছেন নিখুঁতভাবে 2 বধূর হাতের শিরা কাটা হয়েছিল। ঘুমন্ত বা অচেতন অবস্থায় না থাকলে এত নিখুঁতভাবে শিরা কাটা সম্ভব নয়। কাটার সময় দুজনের কারো হাত সেভাবে নড়েনি। প্রণয় এবং প্রসূন বাইপাসের ধারের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। পুলিশের কাছে তারা জানিয়েছেন সোমবার রাতে তারা 6 জন মিলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু পরের দিন 2 ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং জেগে ওঠে প্রতীপও। তারপরেই ঘুমন্ত অবস্থায় 2 বধূর শিরা কাটা হয় বলে অনুমান পুলিশের। ট্যাংরার এই দে পরিবার আর্থিক সমস্যায় ভুগছিল। বিভিন্ন ব্যাংক এবং সংস্থার কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়েছিলেন তারা, যা পরিশোধ করতে পারেননি। এমনকি বাড়িটিও বন্ধক রাখা হয়েছিল। অনটনের কারণেই একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন তারা, অনুমান পুলিশের। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। তারপরেই 2 বধূ এবং কিশোরীকে খুন করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ব্যস্ত বাইপাসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা। গাড়িতে ধাক্কা না মারতে পারায় শেষ পর্যন্ত পুলিশের এসকর্ট কারকে পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠল 2 মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। কলকাতার ব্যস্ত বাইপাসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা। তার গাড়িতে ধাক্কা না মারতে পারায় শেষ পর্যন্ত পুলিশের এসকর্ট কারকে পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠল 2 মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে। নাবালক 2 জনকে বিধাননগর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে খবর। পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন শোভন চট্টোপাধ্যায়। ওই গাড়িতেই ছিলেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছেন, ইকো পার্কের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন তিনি ও কলকাতার প্রাক্তন মেয়র। হোটেল থেকে বেরোনোর পরই কালো রঙের একটি গাড়ি তাদের গাড়ির পিছু নিয়েছিল। তাদের গাড়ির পিছনে ছিল পুলিশের এসকর্ট কার। সেই গাড়িটিকে ওভারটেক করে প্রাক্তন মেয়রের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে ওই কালো সেডানটি। তাও একবার নয়, গাড়ির গতি বাড়িয়ে 3 বার ধাক্কা মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। তবে শেষ পর্যন্ত পুলিশের গাড়ির পিছনে গিয়েই ধাক্কা মারে ওই গাড়িটি। এসকর্ট কারের পিছনের অংশ খানিকটা ভেঙেও গিয়েছে। এমন ঘটনার পরই পালানোর চেষ্টা করে কালো সেডানটি, কিন্তু পুলিশ সেটিকে ধরে ফেলে। গাড়ি থেকে 2 নাবালককে নামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই 2 নাবালক জানিয়েছে মাধ্যমিক পরীক্ষা শেষ হবার আনন্দে ঘুরতে বেরিয়েই তারা নাকি এমন কাণ্ড ঘটিয়েছে। এদিকে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, বেপরোয়া গতিতে গাড়িটি যেভাবে ধাক্কা মারার চেষ্টা করছিল তা দেখে তিনি বিস্মিত। বিধাননগর দক্ষিণ থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হঠাৎ করে দেখছি একটা গাড়ি বারবার চেস করছে, মানে একেবারে স্ম্যাশ করে দেওয়ার মতো গাড়ির কাছাকাছি আসছে, আর পেছন থেকে পুলিশরা হই হই করছে। আমি আমাদের ড্রাইভারকে বললাম যে স্লো করে দাও যাতে ও বেরিয়ে যায়, কিন্তু বেরোচ্ছে না। ও আমাদেরই সঙ্গে লেগে থেকে আমাদের গাড়িটাকে ধাক্কা দেওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। তখন ন্যাচারালি আমাদের স্পট কার এসে ওকে যখন ঘিরে ধরার চেষ্টা করছে, ও তখন জিগ জ্যাগ করতে করতে এইখান অব্দি এসে, আমি তো খুব অবাক হয়ে গেলাম যে মানে বলছে আমরা মাইন্ড ফ্রেশ করতে বেরিয়েছি। মানে এইভাবে কি মানুষের জীবন বিপন্ন করে দিয়ে মানুষ নিজের মাইন্ড ফ্রেশ করতে বেরোবে? হাই নিউজ নেটওয়ার্ক।
বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। আচমকা একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয় চেপে দেওয়ার উপক্রম করে বলে অভিযোগ, তবে ঘটনায় কেউ আহত হননি। বড়সড় পথ দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। বর্ধমানে যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাতনপুরে দুর্ঘটনার সম্মুখীন হয় মহারাজের গাড়িটি। জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমান যাচ্ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন এলাকার মতো দাতনপুরেও সেই সময় বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে স্বাভাবিক গতিতেই যাচ্ছিল সৌরভ গাঙ্গুলির রেঞ্জ রোভার। তার সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন, আচমকাই একটি লরি এসে প্রাক্তন অধিনায়কের কনভয় চেপে দেওয়ার উপক্রম করে, আর সেই কারণেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কনভয়ের গাড়ি। তবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে জোরে ব্রেক কষেন সৌরভের গাড়ির চালক, যার ফলে তার পিছনে থাকা কনভয়ের গাড়িগুলি একে একে ধাক্কা খেতে থাকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সৌরভ গাঙ্গুলির পিছনে থাকা গাড়িটিও তার রেঞ্জ রোভারে ধাক্কা মারে। তবে এই ঘটনায় কেউ আহত হননি, যদিও কনভয়ে থাকা দুটি গাড়ির খানিকটা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এমন দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে ধারে প্রায় 10 মিনিট অপেক্ষা করতে হয় সৌরভ গাঙ্গুলিকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয় তার কনভয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে হাজির হন দাদা। বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন তিনি। সৌরভ গাঙ্গুলির সফর সঙ্গীরা জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা থেকে সকলেই রক্ষা পেয়েছেন। লরিটি যেভাবে কনভয়কে চেপে দিয়েছিল তাতে দুর্ঘটনা বড় আকার নিতেই পারত, তবে রেঞ্জ রোভারের মতো গাড়ি থাকায় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। মেট্রো টিকিটে টোকেনের জায়গায় এসেছে কাগজের কিউআর কোড, আর এতেই সমস্যা বেড়েছে যাত্রীদের। মেট্রোয় কাগজের কিউআর কোড নির্ভর টিকিট নিয়ে যাত্রীদের মধ্যে বাড়ছে সমস্যা। মেট্রোর টিকিটে বদল এসেছে বহুদিন, টোকেনের জায়গায় এসেছে কাগজের কিউআর কোড, আর এতেই সমস্যা বেড়েছে যাত্রীদের। মেট্রোর কাগজের কিউআর কোড নির্ভর টিকিট নিয়ে যাত্রীদের সমস্যা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে খুলছে না গেট, বিশেষত উত্তর দক্ষিণ মেট্রোয়। পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলেই তার কিউআর কোড আর রিড করতে পারছে না মেট্রোর স্বয়ংক্রিয় গেট, ফলে তা খুলছে না। খুললেও অনেক সময় দেরি করে খোলায় ব্যস্ত সময় ভুগতে হচ্ছে যাত্রীদের। এমনিতেই একাধিক স্টেশনে এই স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রে সমস্যা রয়েছে। স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না, আর এখন কাগজের টিকিট ছোঁয়ালেও গেট খুলছে না বলে অভিযোগ বহু যাত্রীর। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন তারা। এখন মেট্রোর কাগজের টিকিটের উপর কিউআর কোড দেওয়া থাকছে। স্ক্যানারের সামনে কিউআর কোড দেখালে তবেই গেট খোলে, কিন্তু প্রযুক্তিগত সমস্যায় অনেক সময় গেট খুলতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। মেট্রো কর্তারা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে ওই কাগজের টিকিট যাত্রীরা ভাঁজ করে পকেটে রাখছেন। পরে যখন ওই কাগজের টিকিট গেটে ছোঁয়াচ্ছেন যাত্রীরা, কাজ হচ্ছে না, গেট খুলছে না। তাই তাদের বক্তব্য, কোনোভাবেই যেন টিকিট ভাঁজ না হয়। এই বিষয়ে প্রচার চালানোর কথাও ভাবছে কর্তৃপক্ষ। তাদের আরও বক্তব্য, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাগজের যে অংশে কিউআর কোডটা রয়েছে সেই অংশটা জায়গা মতো ছোঁয়াচ্ছেন না যাত্রীরা, ফলে গেট খুলছে না। বারবার হলে সেক্ষেত্রে পরে স্মার্ট কার্ড ছোঁয়ালেও গেটে সমস্যা হতে পারে, কারণ নেটওয়ার্ক সমস্যা তৈরি হয়। যাত্রীদের অবশ্য অভিযোগ, শুধু কাগজের টিকিটই নয়, স্মার্ট কার্ড ছোঁয়ালেও স্বয়ংক্রিয় গেট মেট্রোর অনেক সময় খোলে না, কারণ সেগুলো বিকল হয়ে যায় মাঝে মধ্যেই। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, গেট বিকল হলে দ্রুততার সঙ্গে তা সারানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ফের প্রশ্নের মুখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের নিয়মও মানলেন না তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন থাকাকালীন শহীদ মিনারে গেলেনই না ইউনূস। হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ, যা নিয়ে চর্চায় ইউনূসের ভূমিকা। তার অঙ্গুলি হেলনেই বাংলাদেশ অশান্ত হচ্ছে বলে অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে ফের প্রশ্নের মুখে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস।
ভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনের নিয়মও মানলেন না তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন থাকাকালীন শহীদ মিনারে গেলেনই না ইউনূস। প্রত্যেক বছর ভাষা দিবসে শহীদদের প্রতি একসঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। গত বছরও এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি একই সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন। এবছরও হিসেব মতো মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর একই সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করার কথা ছিল, কিন্তু দেখা গেল রাষ্ট্রপতি থাকাকালীন সেখানে গেলেনই না ইউনূস। রাষ্ট্রপতি ফিরে যাওয়া ঠিক 7 মিনিটের মাথায় পৌঁছন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা। এখানেই শেষ নয়, কোনো উপদেষ্টা শুক্রবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বিনিময় করেননি বলেই খবর। তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। প্রতিনিয়ত অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। হিন্দু নিপীড়ন চরমে উঠেছে। শোনা যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগ সরকারের নির্বাচিত হওয়ায় ভাষা দিবসে শহীদ মিনারে তাকে না যাওয়ার নির্দেশই দেওয়া হয়েছিল। তাকে ভয় দেখানো হয়েছিল বলে অভিযোগ। তা সত্ত্বেও শহীদ মিনারে যান রাষ্ট্রপতি, আর তাতেই ক্ষুব্ধ ইউনূস সরকারের উপদেষ্টারা। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তান ম্যাচ নিয়ে চিন্তা নেই সামির। বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে কাকে চুম্বন? বাংলাদেশের বিরুদ্ধে জিতে শুরু করেছে ভারত। দুবাইয়ে সেই ম্যাচে 5 উইকেট নেন মোহাম্মদ শামি। পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, কিন্তু সেই ম্যাচ নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই শামির। আর 5টা সাধারণ ম্যাচের মতোই দেখছেন এই ম্যাচকে। জানালেন বাংলাদেশের বিরুদ্ধে 5 উইকেট নিয়ে কার উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুড়ে দিয়েছিলেন তিনি। চোটের কারণে 2023 সালে একদিনের বিশ্বকাপের পর থেকে আর খেলতে পারছিলেন না শামি। এই বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে প্রত্যাবর্তন হয় তারপরেই জায়গা করে নেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। জসপ্রীত বুমরাহীন ভারতীয় দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন শামির কাঁধেই। তবে পাকিস্তান ম্যাচে বাড়তি কিছু করতে যাবেন না বলেই জানিয়েছেন তিনি। শামি বলেন, একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু করার মানসিকতা থাকা উচিত নয়। যেভাবে একটা ম্যাচ জিতেছি সেটাকেই ধরে রাখার চেষ্টা করা উচিত। আইসিসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ম্যাচ ভেবে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। আমি সবসময় নিজের ওপর বিশ্বাস রাখি এবং নিজেকে উদ্বুদ্ধ করি, তাই কোনো ম্যাচের জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয় না। বাংলাদেশের বিরুদ্ধে 5ম উইকেট নিয়ে আকাশের দিকে চুম্বন ছুড়ে দেন শামি। ম্যাচের পর তিনি বলেন, ওই চুমু আমার বাবার জন্য। বাবা আমার আদর্শ। 2017 সালে শামির বাবা তৌসিফ আলীর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। 2023 সালে একদিনের বিশ্বকাপে 24টি উইকেট নিয়েছিলেন শামি। মাত্র 7টি ম্যাচ খেললেও তিনি ছিলেন প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী। আরও একবার আইসিসি প্রতিযোগিতায় খেলতে নেমে প্রথম ম্যাচেই 5 উইকেট নিলেন মোহাম্মদ শামি। তিনি বলেন, আইসিসি প্রতিযোগিতায় আমি রান দিলেও পরোয়া করি না, শুধু উইকেট নেওয়াটাই আমার লক্ষ্য, সেই চেষ্টাই করি। জাতীয় ক্রিকেট একাডেমিতে প্রতিদিন 8 ঘন্টা কাটাতাম। আমার মধ্যে খিদেটা রয়েছে। খিদে না থাকলে কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। চোট সারিয়ে ফিরে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন শামি। সেটাই তাকে তৈরি হতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি। ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে 228 রান তোলে। ভারত 21 বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। হাই নিউজ নেটওয়ার্ক। 4 উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। শুভমনকে বার্তা পাঠাতে হয়েছিল গম্ভীরকে। অপর প্রান্তে উইকেট পড়লেও ধৈর্য হারাননি তিনি। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত ব্যাট করেছেন। দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 100 রানের ইনিংস খেলেছেন শুভমান গিল। ব্যাট করার সময় সাজঘর থেকে তাকে বার্তা পাঠিয়েছেন গৌতম গম্ভীর। কি বলেছিলেন কোচ? বাংলাদেশের বিরুদ্ধে 229 রান তাড়া করতে নেমে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। 144 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। তখনও জিততে 85 রান দরকার ছিল। সেই সময় আরেকটি উইকেট পড়লে চাপ আরও বাড়ত। সেই কারণেই শুভমানকে বার্তা পাঠিয়েছিলেন গম্ভীর। ম্যাচ শেষে সেই কথা জানিয়েছেন শুভমান। তিনি বলেন, একটা সময় আমাদের উপর চাপ বেড়েছিল, তখন সাজঘর থেকে বার্তা পাঠানো হয় যে আমাকে শেষ পর্যন্ত ব্যাট করতে হবে। সেটাই করেছি। অর্থাৎ কোচের নির্দেশ পালন করেছেন ভারতের সহ অধিনায়ক। নিজের স্বাভাবিক খেলা থেকে বেরিয়ে এসেছিলেন শুভমান। বড় শট কম খেলেছেন, দৌড়ে রান নিয়েছেন বেশি। 126 বলে 17 রান করেছেন। 2019 সালের পর কোনো আইসিসি প্রতিযোগিতায় এটি কোনো ভারতীয় ব্যাটারের করা সবচেয়ে মন্থর 17 রান। কিন্তু তারপরেও এই 17 রানকে অনেকটাই এগিয়ে রাখছেন শুভমান। তিনি বলেন, এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস। কোনো আইসিসি প্রতিযোগিতায় এই প্রথম 17 রান করলাম। নিজের খেলায় আমি খুব খুশি। দুবাইয়ের উইকেটে রান তাড়া করা যে সহজ হবে না তা ব্যাট করতে নেমেই বুঝে গিয়েছিলেন শুভমান। তাই পরিকল্পনা বদল করতে হয়েছিল।
তিনি বলেন, আমি আর রোহিত ভাই ব্যাট করতে নেমে বুঝতে পেরেছিলাম কাটপুল মারা সহজ হবে না। উইকেটে পড়ে বল আরও মন্থর হচ্ছিল, তাই পেসারদের বিরুদ্ধে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলছিলাম আর স্পিনারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে সমস্যা হচ্ছিল। তাই আমি আর বিরাট ভাই ঠিক করি যতটা পারবো পেছনের পায়ে খেলবো। দৌড়ে রান নেওয়ার দিকে বেশি নজর দিয়েছিলাম, নইলে চাপ আরও বাড়ত। 129 বলে 101 রানের ইনিংসে 9টি 4 ও 2টি ছক্কা মেরেছেন শুভমান। সেই 2টি 6-এর মধ্যে কোনটি তার বেশি ভালো লেগেছে? কাউকে এগিয়ে রাখেননি ভারতীয় ব্যাটার। শুভমানের জবাব, একটা 6 আমার উপর থেকে চাপ কমিয়েছিল আর একটা 6 শত রানের কাছে নিয়ে গিয়েছিল। তাই দুটোর গুরুত্বই আমার কাছে সমান। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।